আরেকটা প্রসঙ্গে যাই, আপনি কিছুদিন আগে আম, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছেন। তাকে আপনি আপনার লেখা একটা বই উপহার দিয়েছেন। ঠিক কি নিয়ে তার সাথে আপনার আলাপ হয়েছে? কতক্ষণ ছিলেন? কি নিয়ে আলাপ করেছেন? আমার জন্য প্রাথমিকভাবে বরাদ্দ 15 মিনিট ছিল। আচ্ছা তো উনি অত্যন্ত দয়া পরবশ আমাকে 30 মিনিট দিয়েছেন। ইনফ্যাক্ট উনি আমাকে ছাড়তে চাননি। আমি বারবার বলেছি, স্যার আপনি অত্যন্ত ব্যস্ত মানুষ, আমি আপনার সময় নেব না। আচ্ছা 3বার 4বার বলে আমি আধা ঘন্টা ছুটে এসেছি। আচ্ছা উনি আমার আয়না করে জীবন নিয়ে কিছু আলোচনা করেছেন, দেশের পারিবারিক পরিস্থিতি নিয়ে কিছু আলোচনা হয়েছে। আম, আমাদের পার্বত্য চট্টগ্রাম ইস্যু নিয়ে আমি অনেক আলোচনা করেছি ওনার সাথে। হুম, হুম, যে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের 11 ভাগের 1 ভাগ, জি, এবং এটা আমাদের সার্বভৌমত্বের প্রশ্ন। আমার কাছে অত্যন্ত দুঃখ লাগে যে আমাদের দুটো রাজনৈতিক বড় দল তারা এই ইস্যু নিয়ে কোনো কথা বলে না, সারা শুধু ক্ষমতা নিয়ে কথা বলে। এখন তো সবাই ঐক্যবদ্ধভাবে সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের অখণ্ডতা রক্ষার জন্য ওটা নিয়ে কাজ করা উচিত ছিল। হুম, হুম, আমি ওনাকে পরামর্শ দিয়েছি যে স্যার আপনি এই অবস্থাটাকে ইমিডিয়েটলি আমাদেরকে অ্যারেস্ট করতে হবে। হুম, আওয়ামী লীগ আমলে প্রায় 200-র মতো, সঠিক সংখ্যাটা আমি জানি 200-র কাছাকাছি, ওখানে যারা জিওসি ছিল চিরং এরকম, তাদের সাথে কথা বলেছি, প্রায় 200-র মতো ক্যাম্প প্রত্যাহার করা হয়েছে। হুম, হুম, এটা একটা ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করেছে খাগড়াছড়িতে, যেখানে আমরা কোনো এলাকায় অপারেশনের জন্য যখন যেতাম সেনাবাহিনী বা এমনি টহলের জন্য যেতাম, পুরো গ্রামের পুরুষ খালি হয়ে যেত, হুম, শুধু নারী শিশু থাকতো। সেখানে সেনাবাহিনীর সদস্যদের হাতে খাগড়াছড়ি হাত উঠিয়েছে, অকল্পনীয়। কারণ তারা আস্তে 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 আশকারা পেয়েছে। এবং এই আওয়ামী লীগের সময় কিন্তু কোনো সমস্যা হয় না, যখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে যায় এই সমস্যা শুরু হয়। এটা কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডে অনেক কথা বলার আছে এখানে, আমি এই বর্তমান পরিস্থিতিটা বলি। আমি ওনাকে বলেছি এবং আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি, ওনাকে অনুরোধ করেছি এই মুহূর্তে আমাদের পার্বত্য ইস্যুটাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করার জন্য আমাদের 4টা ব্রিগেড ওখানে ঢুকাতে হবে। হুম, হুম, 4টা ব্রিগেড যদি আমরা পার্বত্য চট্টগ্রামে দিই, এক একটা ব্রিগেড 50টা করে কাভার করতে পারবে। কোত্থেকে ক্যাম্প ব্রিগেড নিতে হবে এটা আমি বলেছি। হুম, হুম, দেখেন, আমরা ফোর্স স্ট্রাকচার যখন প্ল্যানিং করি, আমরা প্ল্যান করি শত্রু কোন দিক থেকে আসতে পারে, কত সাইজের ফোর্স নিয়ে আসতে পারে, ওখানে আমার সেই পরিমাণ ফোর্স আমি তাকে ফেস করার জন্য ডিপ্লয় করি, হুম, হুম, মোতায়েন করি। এবং আমাদের একটা রেশিও হলো, আমরা বলি 1:3, মানে অ্যাটাকার নিয়ে আসবে ডিফেন্ডার। তাহলে আমি যদি 1 ডিভিশন রাখি, তার মানে আমি আই এম এক্সপেক্টিং 3 ডিভিশন আমাকে আমার সামনে আসবে। হুম, হুম, এখন আমার যদি 3 ডিভিশন আসার মতো ওদের কোনো সেনাবাহিনী আসা মানে কি, তাদের শুধু পদাতিক বাহিনী না তো, তাদের গোলন্দাজ বাহিনী আসতে হবে। কোনো ধরনের তারা আগাতে পারবে না, হুম, তাদের ট্যাঙ্ক আসতে হবে, তাদের ইঞ্জিনিয়ারিং কোরের লোক আসতে হবে, রাস্তাঘাট ভাঙ্গা হলে করে মেরামত করার জন্য বা রাস্তাঘাট না থাকলে রাস্তা বানানোর জন্য। তাদের লজিস্টিক সাপোর্ট আসতে হবে। এগুলোর জন্য আপনার মাঠের মধ্যে দিয়ে, কাদার মধ্যে দিয়ে, বিলের মধ্যে তো আসতে পারবে, রাস্তাঘাট লাগবে। হুম, 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 এই বিবেচনায় সিলেটে একটা ব্রিগেডে বেশি কোনো দরকারই ছিল না। আমি ওখানে 4 বছর থেকেছি, হুম, হুম, ওখানে একটা ডিভিশন বানানো হয়েছে। ধান নদী খালে কিনে বরিশাল আমরা জানি, ওদিক দিকে তো ল্যান্ড কোনো সুযোগই নাই, হুম, হুম, ওখানে একটা ডিভিশন বানানো হয়েছে জাস্ট গোপালগঞ্জের ওই সরকারের আত্মীয় স্বজনের লজিস্টিক সাপোর্টের জন্য। কিশোরগঞ্জ, যেখানে ক্যান্টনমেন্টের কোনো প্রয়োজনই নাই, একটা ব্রিগেড বানানো হয়েছে প্রেসিডেন্ট হামিদের ব্যক্তিগত লজিস্টিক সাপোর্টের জন্য। তারা কি তামাশা করেছে আমাদের সেনাবাহিনীকে নিয়ে। হুম, হুম, তো আমি ওনাকে অনুরোধ করেছি, রামুতে একটা ডিভিশন আছে, ওদিক থেকে 3 ডিভিশন আসার কোনো সুযোগই নাই। হুম, হুম, মিয়ানমারের দিকে 3 ডিভিশন আসার মতো কোনো রাস্তাই নাই। তো আমি বলেছি, স্যার রামু থেকে একটা রামুর ডিভিশন থেকে একটা ব্রিগেড, সিলেট ডিভিশনের একটা ব্রিগেড, বরিশাল ডিভিশনের একটা ব্রিগেড, আর কিশোরগঞ্জের ব্রিগেড, এই 4টা ব্রিগেড আমাদের ইমিডিয়েটলি হিলে ইন্ডাক্ট করার জন্য। তাহলে পরিস্থিতি ইমিডিয়েট অ্যারেস্ট হবে। আর সেই হিসাবে আমি ওনাকে এটা বলে এসেছি যে স্যার, আমি কয়েকজন এক্সপার্ট অফিসার নিয়ে, যারা চিটাগং এ জিওসি ছিল না আগে, হুম, হুম, কয়েকজনকে নিয়ে আমরা টিম করেছি, পার্বত্য চট্টগ্রামের স্থায়ী সমস্যার সমাধান কিভাবে করা যায়। এটা একদিনে এটা সমাধান বের করা যাবে না, এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস, এবং এটা চিন্তা করে বের করতে সময় লাগবে। আমরা কাজ করছি জি, এটা। তো পার্বত্য চট্টগ্রামটা আমাদের একটা বিশাল মাথা ব্যথা। এবং এটা দেখেন আপনি, আওয়ামী লীগ 1996-2001 ক্ষমতা থাকলেন, 97 2রা ডিসেম্বর তারা এই সন্তু লালমা খাগড়াছড়ি স্টেডিয়ামে পলাতক প্রধানমন্ত্রীর কাছে অস্ত্র সমর্পণ করে আত্মসমর্পণ করলো। হুম, হুম, তারা সমস্ত ভাঙ্গাচোরা অচল অস্ত্র দিয়েছে, সমস্ত ভালো অস্ত্রগুলো তারা লুকিয়ে রেখেছে। হুম, এবং হুম, এবং পরিস্থিতি
অস্থিতিশীল করার জন্য তারা অলরেডি একটা প্রতিষ্ঠান তৈরি করে রেখেছিল। ২ তারিখ সারেন্ডার করেছে 1997 এর ২ ডিসেম্বর। ৩রা ডিসেম্বরে আত্মপ্রকাশ করেছে ইউপিডিএফ। এবং তারা এই গত প্রায় ২৭-২৮ বছর থেকে তারা অস্থিতিশীল করে রেখেছে। মানে নতুন বোতলে পুরানো মদ, তাই তো? কাইন্ড অফ। এবং তাদের এখনো ভারতের সাথে যোগাযোগ আছে। ভারত কিন্তু দেখেন ৭২ থেকে ৭৫ আওয়ামী লীগ সরকার ছিল, পার্বত্য কোনো সমস্যা ছিল না। ৭৫ থেকে ৯৬ পার্বত্য চট্টগ্রাম একদম টকবক করছিল, কারণ আওয়ামী লীগ সরকার নাই। রাইট। ৯৬ থেকে ২০০১ আবার পরিচয় শান্ত হয়ে গেল। মানে আপনি বলতে চাচ্ছেন ভারত এটাকে একটা কার্ড হিসাবে ইউজ করছে, যখনই তাদের বলয়ের বাইরের কোন সরকার আসবে তখন তারা এই কার্ডকে নাড়াচাড়া করে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি। কোনো সন্দেহ নাই। এই সন্টু লারমাকে জিজ্ঞাসা করেন, ভারত তাদেরকে আমাদের বর্ডার বেল্টে ক্যাম্প বানিয়ে তাদেরকে আশ্রয় দিয়েছে, খাবার দিয়েছে, অস্ত্র দিয়েছে, ট্রেনিং দিয়েছে, বেতনও দিয়েছে। আচ্ছা জি। এবং মজার ব্যাপার হলো, আপনি আস্তে ধীরে বলেন, আপনার মতো করে আপনি সময় নিয়ে আস্তে ধীরে পানি খেয়ে সুন্দর করে বলেন, সমস্যা নেই। আমি তাহলে পার্বত্য চট্টগ্রাম সমস্যাটা যেহেতু আমাদের দেশের মানুষ জানে না, এটা আমি একটু হাইলাইট করি, পিছন দিয়ে যাই একটু। যে 1947 সালে যখন ভারত বিভাগ হলো, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যাতায়াত ব্যবস্থা তৎকালীন সময়ে ভারতের সাথে ভালো ছিল। আচ্ছা। আমাদের মেইনল্যান্ড বাংলাদেশের সাথে ভালো ছিল না। আচ্ছা। তাদের ধর্মীয় রীতিনীতি আচার আচরণ হিন্দুদের সাথে বেশি মিলে, আমাদের সাথে এত মিলে। এই কারণে তারা ভারতের কংগ্রেস নেতাদের সাথে দেখা করলো। আমি বলছি 47 দেশ বিভাগ, কত সালে ঘটনা বলছেন? 47 দেশ বিভাগের আগের কথা বলছি। আচ্ছা আচ্ছা। ৪৪, ৪৫, ৪৬ যখন পার্টিশনের কথাবার্তা হচ্ছে, রাইট, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরের কথা বলছি আমি। রাইট। ভারত তাদের নিতে চাইল। আচ্ছা। কিন্তু বর্ডার ডিমার্কেশন যখন হলো, সমস্ত উঁচু জায়গাগুলো ভারতের মধ্যে পড়লো, নিচু জায়গাগুলো আমাদেরকে দিয়ে দিল। আপনি বর্ডার বেল্টে যান, জাফলং, তামাবিল, এন্টায়ার বর্ডার বেল্টে যাবেন, আপনার এই ময়মনসিংহ এলাকায় আসে গাঢ় পাহাড়, যেগুলো সব পাহাড়গুলো তাদের, নিচু জায়গাগুলো আমাদের। তো যখন তারা গেল না, 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হলো, তখন সেই অভিমানে উপজাতিরা মুক্তিযুদ্ধে যোগদান করেনি। যেহেতু মুক্তিযুদ্ধ হয়েছে ভারতের সহায়তায়, তারা অভিমানে যায়নি, বরং কিছু কিছু তারা রাজাকারও যোগদান করেছিল। চাকমা রাজা, তৎকালীন চাকমা রাজা প্রধান ছিলেন, উনি তো মন্ত্রী ছিলেন, ত্রিদীপ রায়, উনি তো মন্ত্রীও ছিলেন। এরপরে যখন স্বাধীন হয়ে গেল, তখন আবার তারা সরকার তাদেরকে সুনজরে দেখলো না, কারণ তারা তো স্বাধীনতা চায়নি। রাইট। এবং চাকমা উপজাতি নেতারা তারা এখানে আসলো, তৎকালীন সরকার প্রধান সাহেবের দেখা সাক্ষাৎ করলো যে 1900 অ্যাক্ট, চিরাং হিল ট্রাস্ট 1900 একটা অ্যাক্ট আছে, ওটা অনুযায়ী আমাদেরকে উপজাতি হিসাবে আমাদের স্বীকৃতি দিতে হবে, আমাদের ওই অনুযায়ী আমাদেরকে আমাদের যা যা প্রাপ্য আমাদের দিতে হবে। সংসদের 73 প্রাথমিক পর্যায়ে বললো, না না, তোরা কিসের, তোরা যা, তোরা বাঙালি, উনি হয়ে বলে দিলেন। 73 আওয়ামী লীগের সময় যে নির্বাচনটা হলো, যে নির্বাচন তামাশা করে আওয়ামী লীগ 300-র মধ্যে 293টা নিল, বাকি 7টার মধ্যে একটা ছিল এই সন্তু লারমা বড় ভাই মানবেন্দ্র নারায়ণ লারমা, এমএন লারমা নামে পরিচিত। উনি তখন দিঘনালা হাই স্কুলের হেডমাস্টার ছিলেন, এবং উনি তখন এটা রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রাম একটা কনস্টিটিউয়েন্সি ছিল, একটা আসন ছিল। এখন তো 3 জেলা হয়ে গেছে, 3 জেলা 3টা আসন। উনি সংসদে দাঁড়িয়ে এই একই দাবি তুললেন যে আমাদের উপজাতি স্ট্যাটাস দিতে হবে। ওখানে প্রত্যাখ্যাত হলেন। তখন উনি গিয়ে চিরং হিল ট্র্যাক্টসে এই এমএন লারমা এবং সন্তু লারমা, সন্তু লারমা পুরো নাম জেবি লারমা, জ্যোতিরিন্দ্র বদিপীয় লারমা, তারা 2 ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো এবং বামপন্থী রাজনীতির সাথে জড়িত ছিল। এবং তারা 69 সালে রাঙামাটি কমিউনিস্ট পার্টি নামে একটা দল করেছিল। 73 সালের পরে তখন এমএন লারমা সারা পার্বত্য চট্টগ্রামে তখন শিক্ষিত হলো সব স্কুলের টিচাররা, ঘুরে ঘুরে স্কুল টিচারদেরকে মোটিভেট করলো যে আমাদের একটা আন্দোলন শুরু করতে হবে। এবং এই জন্যই চিরাং হিল ট্র্যাক্টস প্রবলেমটাকে অনেকে হেডমাস্টার্স রেভলিউশনে বলে। আচ্ছা। তো এই রাঙামাটি কমিউনিস্ট পার্টি তারা অ্যাবলিশ করে পিসিজিএসএস, পার্বত্য জনসংহতি সমিতি, যেটা এখন সংক্ষেপে জনসংহতি সমিতি নামে পরিচিত, এটা তারা প্রতিষ্ঠা করলো। এটা বলছে 74 সালের কথা।
ছিয়াত্তরে তারা প্রত্যাখ্যাত হলো, তারপরে ঘুরে ঘুরে সফর করে কনভিন্স করে 74 সালে দলটা করলো। এই অবস্থায় গোয়েন্দা বাহিনীর রিপোর্ট অনুযায়ী এই খাগড়াছড়ির উত্তরে একখান থেকে তারা এই লারমা সহ আরো যত উপজাতি নেতা ছিল, উষাতন চাকমা, নামগুলি মনে আসছে না, উপেন্দ্রলাল চাকমা, এরকম কতজনকে তারা গ্রেফতার করা হলো। 74 মাসটা আমার ঠিক মনে নেই। শেখ সাহেব কাপ্তাই তখন একটা ভিজিট ছিল কোনো এক সময় কোনো এক উপলক্ষে, তাদেরকে হেলিকপ্টারে করে কাপ্তাই নিয়ে যাওয়া হলো, কাপ্তাই সার্কিট হাউসে। ওখানে তারা সবাই শেখ সাহেব পায়ে পড়ে গেল, আমাদের ভুলে গেছে, মাফ করে দেন। শেখ সাহেব তাকে মাফ করে দিল, তারা আন্ডারগ্রাউন্ডে চলে গেল। গিয়ে তারা তখন ভারতের সাথে যোগাযোগ করলো যে আমরা সশস্ত্র সংগ্রাম করবো, আমাকে ট্রেনিং দেওয়া, অস্ত্র দাও। ভারত প্রত্যাখ্যান করলো, কারণ আওয়ামী লীগ সরকার। 15ই আগস্টের পরে ভারত তাদেরকে স্বাগতম জানিয়ে নিয়ে গেল। আচ্ছা। এবং তারপরে তারা ওখানে ক্যাম্প করলো, ট্রেনিং করলো, এবং যা যা বলেছি আমি এগুলি করলো। এবং 76 সালের মে মাসে সম্ভবত তার প্রথম বাংলাদেশে ওদের সশস্ত্র শাখার নাম ছিল শান্তি বাহিনী। এই শান্তি বাহিনীর প্রথম অপারেশন করলো রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ওখানে জায়গা আছে, ওখানে তারা প্রথম অপারেশনটা করলো। এবং এরপর থেকে এটা বাড়তে 70-এর দশকের দ্বিতীয়ার্ধ প্রচন্ড মারামারি হলো সেনাবাহিনীর সদস্যদের সাথে। বিভিন্ন জায়গায় আমাদের ক্ল্যাশ হলো, এনকাউন্টার হলো, আমাদের অনেক শহীদ হলো, অনেক মানুষ মারা গেল আমাদের। টোটাল এই পর্যন্ত আমার জানার মতে প্রায় 400-র মতো আমাদের। 80-র দশকের শুরুর দিকে সমস্যা হলো যে এমএল লারমা একটু বৃদ্ধ হয়ে গেছে, এদিকে 5 বছর হয়ে গেছে, আমরা এখনো কিছু করতে পারছি না, কিছু কিছু লোকের মধ্যে হতাশা আসছে। তাদের নেতৃবৃন্দের মধ্যে দুটো দল হয়ে গেল। একটা দল চাইলো যে আমরা যেভাবেই হোক যত তাড়াতাড়ি আমাদের স্বাধীনতা আনতে হবে বা স্বায়ত্তশাসন আনতে হবে। আর একটা ওই দলের নেতৃত্ব ছিল প্রীতি কুমার চাকমা নামে একজন, আর একটা এমএন লারমার নেতৃত্বে একটা দল। তারা বললেন আমরা লং টার্ম প্ল্যান নিয়ে কাজ করবো। আমি তখন পার্বত্য চট্টগ্রাম 80 দশকের শুরুর দিকে, এবং তখন এটা ওখানে স্থানীয়ভাবে মানুষ বলতো যারা লং টার্ম নিয়ে কাজ করবে এই লারমা গ্রুপ, তাদেরকে মানুষ বলতো লাম্বা গ্রুপ, আর যারা শর্ট টার্ম নিয়ে প্রীতি গ্রুপ তাদেরকে বলতো বাইট্টা গ্রুপ। এই নামে ওখানে প্রচলিত ছিল। এদের মধ্যে অবস্থা, এদিকে এমএন লারমা বৃদ্ধ হয়ে গেল, সে চাইলো জনসংহতি সমিতির সভাপতি প্রধান হোক তার ছোট ভাই, কিন্তু এটা অনেকে পছন্দ করলো না। এই নেতৃত্বের কোন্দলের ফলে 81, 82, 83 তারা এক দল আর এক দলের পিছনে লাগালাগি শুরু করলো। ভেরি ইন্টারেস্টিং। এমনও হয়েছে যে তারা আমাদের টহল দলকে অ্যাম্বুশ করার মতো পরিস্থিতিতে পড়েছে, কিন্তু করেনি। তারা ওয়েটিং ফর তাদের অন্য দলের জন্য ওয়েট করছে আর কি, তাদেরকে করবে। আচ্ছা, এইভাবে করতে করতে তারা 83-তে এসে তারা সিদ্ধান্ত হলো যে ঠিক আছে আমরা একটা আলোচনায় বসি। সাজেক নামে একটা জায়গা আছে, খুব সুন্দর, এখন টুরিস্ট স্পট, আপনি দেখেছেন বলেন। তাদের সিদ্ধান্ত হলো ওখানে আমরা মিটিং করবো 10 নভেম্বর 1983। লারমা গ্রুপ আগে গিয়ে পৌঁছালো ওখানে। এখানে পিকনিক একটু বিশ্বাসঘাতকতা করলো, তারা ওখানে গিয়ে আলোচনায় না গিয়ে তাদেরকে ঘেরাও করে গুলি করলো, এবং ওই দিনই এমএন লারমা ওইখানে স্পটে মারা গেল। আচ্ছা। এরপরে তখন ওই দুই দল এক দল আরো বেশি তাড়া করা শুরু করলো। এর মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে প্রীতি গ্রুপকে আত্মসমর্পণের জন্য রাজি করানো গেল। তারা হতাশ হয়ে গেল, পারছে না, কোনো সাহায্য পাচ্ছে না। মেইন স্ট্রিম হইল লারমা গ্রুপ। তো 1985 সালে মে মাসে রাঙ্গামাটি স্টেডিয়ামে তারা সারেন্ডার করলো প্রীতি গ্রুপের নেতৃত্বে। প্রীতি গ্রুপ লাস্ট মোমেন্টে সম্ভবত প্রীতি কুমার চাকমা করেন, মেজর রোমেলের নেতৃত্বে তারা সারেন্ডার করলো, আমার যতটুকু মনে পড়ে। 40 বছর আগের কথা, আমি তো স্টাডি নাই অনেকদিন। এরপরে এখন লারমা গ্রুপ আবার পূর্ণোদ্যমে কাজ শুরু করলো, এবং 80 দশকের দ্বিতীয়ার্ধ থেকে পরবর্তী 10 বছর সেনাবাহিনীতে আবার তাদের অনেক সংঘর্ষ হলো। 93-তে আওয়ামী লীগ আসার পর আবার পরিস্থিতি শান্ত হয়ে গেল। এমন তখন ওই তামাশার ডায়ালগ করে আত্মসমর্পণ 97 ডিসেম্বরে। এই 97 ডিসেম্বরের স্বাধীনতার পরে উপজাতিরা আবার আরেকটা ইউপিডিএফ বানিয়ে গন্ডগোল শুরু করলো, এবং এটা পুরোটাই চলছে ভারতের ইন্ধনে, পুরোটাই চলছে ভারতের ইন্ধনে। এবং এটা যদি বন্ধ করতে, ওখানে সেনাবাহিনী এককভাবে কিছু করা সম্ভব না। আমরা যেটাকে সিআইও বলি, কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন, এটা সিভিল মিলিটারি জয়েন্ট এফার্ট। এটার জন্য কিন্তু প্রেসিডেন্ট এরশাদ সাহেব 80 দশকের শুরু দিকে চিটাগং হিল ট্র্যাক ডেভেলপমেন্ট বোর্ড, চট্টগ্রাম উন্নয়ন বোর্ড নামে একটা করেছেন। ওখানে একজন সচিব পর্যায়ের একজন প্রধান আছে। একসময় চট্টগ্রাম ডিভিশনের জিওসি ছিলেন প্রধান চেয়ারম্যান, এখন বোধহয় সম্ভবত একজন সচিব। এবং এটাতে মানে তারা উন্নয়নের কাজও করছে, এবং সেই সাথে ট্রাইবাল কনভেনশন কমিটি নামে একটা 80 দশকে করা হল। জেনারেল এরশাদের উদ্যোগে ওটা হলো যে
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটা কমিটি নেগোসিয়েশন করে শান্তিপূর্ণ সমাধানের জন্য। এইভাবে কিন্তু পরিস্থিতি আপ ডাউন হতে হতে এখন এই যে 200 ক্যাম্প তারা প্রত্যাহার করেছে এবং আওয়ামী লীগ ক্ষমতায় নাই, এই সুযোগটা নিয়ে ভারত এখন পরিস্থিতি অশান্ত করে ফেলেছে। জি জি জি। তাহলে আপনার এটাকে আপনার সমাধানটা হচ্ছে ইমিডিয়েটলি 4টা ব্রিগেড সেখানে দিতে হবে এটাকে নিয়ন্ত্রণের জন্য। এবং ওখানে যে আপনার এখন তো 2টা ডিভিশন আছে, একটা 24 ডিভিশন যেটা চিরাং সদর, একটা রামুতে আছে 17 ডিভিশন। ওখানে দরকার হলে আরেকটা ডিভিশন করতে হবে, করে পুরো এলাকাটা 3টা ডিভিশনের আন্ডারে ভাগ করে তারপরে অপারেশন কার্যক্রম করতে হবে। জি জি, ধন্যবাদ।